শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জয় জয়কার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত চেয়ারম্যান পদে বিজয়ীদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। বিজয়ের পর আনন্দ উল্লাসে মেতেছেন উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং তাদের কর্মী সমর্থকেরা। এ বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বিজয়ী প্রার্থীদের খবর কি, কেমন দেখছেন আনন্দ উল্লাস, কি বলছেন তারা? চতুর্থ ধাপে ময়মনসিংহের বালুকা, গফরগাঁও এবং নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অর্থাৎ যারা বিজয়ী হয়েছেন তারা কিন্তু বলছেন যে সরকারের উন্নয়নে যারা অব্যাহত রাখছে তারা কিন্তু কাজ করে যাবেন, এবং বিশেষ করে তাদের যে সমর্থক রয়েছে তারাও কিন্তু একেবারে আনন্দ উল্লাসে মেতেছেন। যদিও আমরা দেখেছি যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু ছিল। অর্থাৎ বিজয়ী প্রার্থীরা কিন্তু বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং এই যে জনগণের যে ব্যাপক সমর্থন, তারা বিজয়ের পরপরই বলছেন যে এই যে জনগণের ব্যাপক সমর্থনের কারণে সরকারের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে কিন্তু তারা কাজ করে যাবেন, এবং তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিয়ে এবছর কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন, এবং তাদের যে ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। আমরা দেখেছি যে বিগত সময়ে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখেছি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান দোয়াত কলম প্রতীক নিয়ে তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন। এছাড়াও গফরগাঁও থেকে আশরাফুদ্দিন বাদল তিনি আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, এবং ভালুকা থেকে হাজী রফিকুল ইসলাম তিনিও কিন্তু আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এই তিন প্রার্থী কিন্তু তারা তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন সেই বিষয়টি কিন্তু বিজয়ের পরপরই, অর্থাৎ বিজয়ের মালা বরণ করে কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রাখবেন সেই বিষয়টি আবারও কিন্তু তারা অঙ্গীকার করেছেন। এবং আমরা দেখেছি কালকে রাত 11টার পর থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু বিজয়ী প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যদিও সকালে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি, এবং প্রার্থী এবং তাদের সমর্থকরা বলছেন যে এই যে উন্নয়নের দ্বারা, সেই উন্নয়নের দ্বারা কিন্তু নতুনদের হাত ধরেই কিন্তু আসবে। আমি যদি বলি যে নান্দাইল উপজেলা যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহান তিনি বিজয়ী হয়েছেন, তার সমর্থকরা কিন্তু এখানে রয়েছেন। আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব। আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন সম্পূর্ণ হয়েছে। শেষ মুহূর্তে কিন্তু আমিনুল ইসলাম শাহান তিনি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছেন, এবং তার কাছে যে আপনাদের প্রত্যাশা ছিল এবং আগামীতে সেই প্রত্যাশা কি বাস্তবায়ন সম্ভব হবে কিনা? ধন্যবাদ। পাল্টাপাল্টি রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ থাকতেই পারে, এটা হচ্ছে রাজনীতির একটা ইথিক্স বলা যায়। আমরা নান্দাইলের মানুষ স্বাধীনতার পরে প্রথম পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পেয়েছি, তো এটা হচ্ছে অত্যন্ত প্রাপ্তির বিষয়। আর এরপরেই আপনারা জানেন যে উপজেলা নির্বাচন গতকালকে হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ভাই তিনি নির্বাচিত হয়েছেন। এটা নান্দাইলবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এটা আপনি জানেন যে আমিনুল ইসলাম শাহান ভাই তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই দীর্ঘ জীবনে তিনি সততা, নিষ্ঠা এবং পরিচ্ছন্ন রাজনীতি বলতে যা বোঝায় তিনি করেছেন। আর আমরা এটা বিশ্বাস করি যে আমাদের পরিকল্পনা মন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে নান্দাইলে তিনি যথেষ্ট উন্নয়ন করতে চান। এই পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে যদি এই শাহান ভাইয়ের রসায়নটা সুন্দর হয়, আমার বিশ্বাস নান্দাইলে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং ভালো উন্নয়ন হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে রাজনীতির মাঠে পরীক্ষিত নেতারাই কিন্তু এবার উপজেলা পরিষদ নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন, এবং বিজয়ী হয়ে তাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন সেই বিষয়টি বলছিলেন, এবং তাদের প্রত্যাশা পূরণেও কিন্তু তারা ভূমিকা রাখবেন সেই বিষয়টি কিন্তু যারা বিজয়ী প্রার্থী আছেন তাদের কর্মী সমর্থকরা বলছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে ময়মনসিংহের নান্দাইল এবং বালুকা গফরগাঁও উপজেলার নির্বাচনের পর যে বিজয়ী প্রার্থীদের প্রতিশ্রুতি এবং আনন্দ উল্লাস নিয়ে সর্বশেষ তথ্য। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব পটুয়াখালীতে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম।
ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। সুনামগঞ্জে কমছে নদ নদীর পানি, এতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের নদ নদীর পানি এখন কি অবস্থায় আছে, সবশেষ সেখানকার পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবেন। জেসিকা, গতকালকের দিকে সুনামগঞ্জে কিন্তু তেমন বৃষ্টিপাত নেই। আজকে সকালে আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও কিন্তু বৃষ্টিপাত হয়নি। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 19 সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ বিপদসীমার 48 সেন্টিমিটার নিচ দিয়ে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের যে ছাতকে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে গতকালকে প্রবাহিত হলো। আজকে পানি অনেকটাই কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবং যে সুনামগঞ্জের যে গ্রামীণ যে সড়কগুলো আছে, নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো, অনেকগুলো সড়কের পানিতে নিমজ্জিত হওয়ার খবর আমরা এর আগে জানিয়েছিলাম। তবে আজকে কিন্তু সেই রাস্তাগুলোর পানি নেমে মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং মানুষের মনে একটু স্বস্তি ফিরেছে এই পানি কমাতে, আবহাওয়া ভালো থাকাতে। তবে এইভাবে যদি বৃষ্টিপাত না হয় এবং এই পাহাড়ি ঢল, মূলত সুনামগঞ্জের যে সমস্যা, পাহাড় থেকে ব্যাপক হারে পাহাড়ি ঢল নামে, এই ঢলের কারণে আসলে সুনামগঞ্জের হাওর নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পায়। তো বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল যদি বন্ধ থাকে তাহলে সুনামগঞ্জের পানি কমে যাবে বলে মনে করছেন সুনামগঞ্জের স্থানীয় লোকজন। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন আবহাওয়া অনেকটা ভালো, যার কারণে আসলে পানি নেমে যাবে, ভয়ের কোনো কারণ নেই, কোনো ধরনের বন্যা আর হবে না। যদি আবার বৃষ্টিপাত অথবা পাহাড়ি ঢল আসে তখন হয়তো পরিস্থিতি খারাপ হতে পারে। তবে এখন বন্যার কোনো আশঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হবে আজ। সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিস্তারিত জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, বাজেট উপস্থাপনের আগের প্রক্রিয়াগুলো কি, আর কয়টায় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুরু হতে পারে, কি জানতে পেরেছেন আপনি? জসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানিয়েছেন যে আজ কিন্তু স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের সরকারের গঠন করার দ্বাদশ সরকারের এটি প্রথম বাজেট। এবং অর্থমন্ত্রী বাজেট পেশ করার আগে আপনি জানেন যে এখানে একটি মন্ত্রিপরিষদের বৈঠক বসবে, যেই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটি সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদের বৈঠক বসবে। এই বৈঠকে আসলে পেশ করা যে বাজেটটি হবে 7,97,000 কোটি টাকার যে বাজেটটি রয়েছে সেটিকে অনুমোদন করা হবে এবং এরপর সংসদ অধিবেশনের জন্য অপেক্ষা করা হবে, অর্থাৎ দুপুর 3টায় সংসদ অধিবেশন বসবে এবং সেই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথম তার বাজেট পেশ করবেন। এবং সেই বাজেট পেশ করার আগে পর্যন্ত আমরা আসলে বাজেটের বিষয়ে বিস্তারিত বলতে পারবো না, তবে যতটুকু এ পর্যন্ত জানা গেছে সেটি হচ্ছে যে আপনাকে আগেই বলেছি যে 7,97,900 কোটি টাকার বাজেট, যা গেল বছরের চেয়ে প্রায় 35,000 কোটি টাকার বেশি। এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রায় 5,46,500 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে সরকার আদায় করার লক্ষ্য রেখেছে 4,80,000 কোটি টাকা। এবং এই বাজেটে আপনি জানেন যে এডিপির প্রায় 1,298টি প্রকল্পের 2,65,000 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে এবং 5টি প্রকল্প পুরো এবং এডিপির প্রায় 13% বেশি বরাদ্দ পাচ্ছে এই বাজেট। এবং আপনাকে এর আগে আমি বলেছি যে এটি হচ্ছে যে এই সরকারের, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার যেহেতু প্রথম বাজেট, এই বাজেটের অঙ্গীকার করা হয়েছে যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাজেট করা হবে। এবং আপনি জানেন যে বাজেট আসলে হচ্ছে একটি সরকার পরিচালনার ব্যয় যে কিভাবে হবে সেটি হচ্ছে বাজেট। আর সেই বাজেটকে যদি বলা হয় যে সরকারের আয়ের তো নির্দিষ্ট কিছু উৎস থাকে, আপনি জানেন প্রত্যক্ষ কর, পরোক্ষ কর সহ যে উৎস থাকে, তবে এই বাজেটটা ব্যয় কিভাবে হবে একটি সরকার সাধারণত দেখা যায় একটি অর্থ বছরের জন্য বাজেট করে। বাংলাদেশের অর্থ বছর জুন টু জুন, আপনি জানেন সেই হিসেবে
24-25 অর্থ বছরের বাজেট পেশ করা হবে এবং সরকার তার বাজেটটা হচ্ছে যে রাষ্ট্রের নাগরিকদের মঙ্গলে অর্থাৎ তাদের সুখী সমৃদ্ধ জীবনের জন্য যে শিক্ষা স্বাস্থ্য খাতের যে ব্যয় সেই ব্যয়ের জন্যই কিন্তু এই বাজেট পেশ করা হয় এবং এই সরকারের যে লক্ষ্য রয়েছে যে আসলে মুদ্রাস্ফীতি কমিয়ে দেশের জনগণকে সহনীয় পর্যায়ে বাজার ব্যবস্থা দেওয়ার জন্য যে লক্ষ্য নিয়েছেন তাই নিয়েই আজ পেশ হচ্ছে এই বাজেট এবং জানেন যে এই বাজেটের আরেকটি বড় চাপ রয়েছে যে আমরা বিভিন্ন প্রকল্পের জন্য বিভিন্ন সময় রাষ্ট্র ঋণ নেয়, সেই ঋণ পরিশোধের একটু চাপ রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এই সরকারের এই বাজেটটি নিয়ে আসলে নানা মহলে যে ধরনের যত রকমেরই আলোচনা সমালোচনা থাকে না কেন, তবে বলা হচ্ছে যে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আজ সংসদে আওয়ামী লীগ সরকারের অর্থাৎ শেখ হাসিনার সরকারের প্রায় 21তম বাজেট পেশ হবে এবং যেটি হবে বাংলাদেশ সরকারের 53তম বাজেট। জেসিকা, এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সর্বশেষ তথ্য 2024-25 বাজেট দিয়ে। শামীম, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার কাছে আবারও ফিরব। দর্শক, আজ 3টা বাজেট ঘোষণা করা হবে সে বিষয়ে জানাচ্ছিলেন সংসদ ভবন থেকে সহকর্মী শামীম আক্তার। গাজীপুরে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। আর নজরুল, ব্যাটারি চালিত রিকশা কি ধরনের সমস্যা করছে, এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ কি ধরনের নিয়েছে? জেসিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে মহাসড়কগুলো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং বিভিন্ন সড়কে কিন্তু দুর্ঘটনার 80% কারণেই হচ্ছে ব্যাটারি চালিত এই সমস্ত রিক্সার কারণে কিন্তু আপনার মহাসড়কে আমরা প্রতিদিনই দেখি দুর্ঘটনার কবলে হচ্ছেন সাধারণ মানুষ পড়ছেন। এবং আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানটায় আজকে কিন্তু পুলিশের এখানে কিন্তু একটি অভিযান চলেছে ব্যাটারি চালিত অটো রিক্সার। এখানে কিন্তু পুলিশের অভিযানের পরে কিন্তু আবার রাস্তার মধ্যে আপনার স্বরূপে ফিরে এসেছেন ব্যাটারি চালিত অটো রিক্সা। আমি যদি দেখাতে চাই, এইভাবে কিন্তু গাজীপুরের সবগুলো সড়ক এবং মহাসড়ক যে রয়েছে সেখানে কিন্তু আপনার দাপিয়ে বেড়াচ্ছেন ব্যাটারি চালিত অটো রিক্সা। এবং আপনি জানেন যে পুলিশ কিন্তু এগুলোকে নিরুৎসাহিত না করে উৎসাহিতই করছেন চালানোর জন্য, কারণ ডাম্পিং এর নামে যে একটা যন্ত্রণা সেটা কিন্তু প্রতিটি অটো রিক্সার কাছ থেকে কিন্তু এখানে 7-8 হাজার টাকা করে নিচ্ছেন। এভাবেই কিন্তু গাজীপুরের বিভিন্ন পয়েন্টগুলোতে পুলিশের কিন্তু একটি ব্যবসার জায়গায় পরিণত হয়েছে ব্যাটারি চালিত অটো রিক্সা। যদি আমি দেখাতে চাই, এই জায়গায় কিন্তু অনেকগুলো সাধারণ চালক ছিল, তারা কিন্তু খুব ব্যক্ত করেছেন এবং তারা জানিয়েছেন যে এই সমস্ত ব্যাটারি চালিত অটো রিক্সার কাছ থেকে পুলিশ ডাম্পিং এর নামে কিন্তু আপনার 6-7 হাজার টাকা করে নিচ্ছেন এবং এই সারা বছরই তাদের প্রতি নিরুৎসাহিত না করে তাদেরকে রাস্তায় থাকার জন্য উৎসাহ যোগাচ্ছেন পুলিশ। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে এখানে ব্যাটারি চালিত যে অটো রিক্সা রয়েছে সেগুলো কিন্তু রাস্তা দখল করেই রয়েছেন। এখানে কিন্তু সব জায়গাতেই অটো রিক্সার দাপট রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু গাজীপুরের প্রতিটি সড়ক এবং মহাসড়কে কিন্তু আপনার অটো রিক্সার যে একটি দাপট সেটা রয়েছে এখানে। কিন্তু আমরা যদি বলতে চাই যে অটো রিক্সার কারণে কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু পুলিশ কিন্তু এদের কাছ থেকে যে ডাম্পিং এর নামে যে যন্ত্রণা সেটা কিন্তু করছেন আপনার, এবং পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দর ছত্রছায়ায় কিন্তু এই সমস্ত অবৈধ যানবাহনগুলো চলাচল করছে। তো আমি যদি দুই একজনের সাথে কথা বলতে চাই, যে সেটা হলো যে এই যে আপনারা চালাচ্ছেন, পুলিশ আপনাদের কি করে? পুলিশ তো যা করার করে, এই কিছুক্ষণ আগে আইসা লেগুনা আইসা এখানে পাতালে করে দিয়ে 5-4 গাড়ি নিয়ে গেছে। মানে এভাবে ধরলে কত টাকা নেয়? এখানে আপনার কেরান করছেন 1200 টাকা। এমনিতে মনে করেন যা দিয়ে পারি। শুনলেন যে আসলে এই সমস্ত গাড়ি আবার কেরান ডাম্পিং এর যে খরচ সেটা কিন্তু নিচ্ছে এবং 1200 টাকা ডাম্পিং খরচ নিচ্ছে। এবং পাশাপাশি যদি আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই জায়গাতে ডাম্পিং এর নামে কি করা হয়? স্যার আনতে ডাম্পিং ধরলে বেড়ে 1200টা রেকার বিল নেয়, আর যদি রেকার বিল না আপনার এই জায়গায় যে গাড়ি চালাচ্ছেন আপনারা, মানে এমনি গাড়ি ধরলে কত করে নেয়? 1200। এমনিতে ধরলে শুনেছি তো 5000 এমনি 4-500 লিয়ে ছাড়ে দেয়, আর যদি না ছাড়ে তাহলে 1200টা রেকার বিল নেয়, আর যদি রেকার বিল না করে তাহলে ডাম্পিং নেয়। ডাইরেক্ট ডাম্পিং কি ব্যাটারি পাওয়া যায় না? ব্যাটারি পাওয়া যায় না। আপনি শুনলেন যে ডাম্পিং করলে ব্যাটারি এই জাতীয় রিক্সার যে অবশিষ্ট যে অংশগুলো কিছুই কিন্তু তারা পরে আর পাচ্ছেন না। তো এইভাবে কিন্তু সাধারণ যে চালক তারা কিন্তু মানে হতাশা ব্যক্ত করেছেন এবং জানাচ্ছেন যে এখানে কিন্তু তারা ঋণ করে কিন্তু এই সমস্ত অটো রিক্সা তৈরি করেছেন। তো আমরা দুই একজনের সাথে যদি কথা বলতে চাই যে এই যে কি হয়েছে একটু বলবেন।
না, বলতেছি আমাদের যে অটো রিক্সা এগুলো চলে, এগুলো তো মনে সর্বোচ্চ যেগুলো নিম্ন শ্রেণীর মানুষ যেগুলো খেটে খায়, সারাদিনে দিনমজুরি দিয়ে খায়, ওরা মনে করো সারাদিন রিক্সা চালায়, রাত্রে গিয়া চাইল্ড ডাইল নিয়ে বউ বাচ্চা নিয়ে ভাত খাইব। ওরা যদি দিনে রিক্সা চালায়, আপনার এই যে যদি অটো ধরে তাহলে কত টাকা দিতে হয়? ওদের টাকা দিতে হয় 5-6 হাজার টাকা করে দিতে হয়। যদি না দেওয়া হয় তাহলে রিক্সা নিয়ে যায়, ডাম্পিং দিয়ে দেয়, ডাইরেক্ট 2-3 মাস পরে গাড়ি। আপনি শুনলেন যে আসলে এখানে কিন্তু তারা যন্ত্রণার মধ্যে আছেন। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি নাউজুর এলাকা, এখানে কিন্তু অটো রিক্সা চালকরা জানিয়েছেন যে ডাম্পিং এর নামে 6-7 হাজার টাকা করে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং অসহায় মানুষগুলো কিন্তু ঋণ করে এই সাধারণ এই রিক্সাগুলো চালাচ্ছে। কিন্তু পাবলিকের যে পুলিশের যে যন্ত্রণা সেটা কিন্তু তারা অতিষ্ঠ এক প্রকারে। তো আমি এই ছিল আমার কাছে গাজীপুর নাউজুর এলাকা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিষেধাজ্ঞা অমান্য করেই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। খাগড়াছড়িতে প্রতি বৃহস্পতিবার বসে পাহাড়িদের বাজার, যেখানে বিক্রি হয় জমি উৎপাদিত নানা ধরনের তাজা সবজি ও ফল। বেচা কেনার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বাজারে কি কি ধরনের ফল পাওয়া যায়, প্রধান বিক্রেতা কারা, দরদামি বা কেমন, বিস্তারিত তথ্য জানান। জ্যোতিকা, আপনাকে ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম, আমি এখন আছি খাগড়াছড়ি শহরের যে শহীদ কাদের সড়কের একদম শেষ প্রান্তের বাজারের অংশে। আমি যদি আপনাকে একটু বলতে যাই যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সবচেয়ে বড় হাট বাজারটি বসে। এখানে কিন্তু পাহাড়ে যে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য, এইসব কৃষি পণ্য কিন্তু নিয়ে কিন্তু জমিয়ারা এখানে অবস্থান করে। আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে, এখানে মূলত যারা গম চাষ করে, মূলত পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল ফলাদি নিয়ে এখানে কিন্তু আছে। যেমন এখন বাঁশকুড়ুল আপনারা দেখতে পাচ্ছেন, তারা, তারপর হচ্ছে জুমের মরিচ, তারপর হচ্ছে বিশেষ উৎপাদিত যে গাছে ধরা প্রাকৃতিক যে মাশরুম, এরকম কিন্তু ভিন্ন ভিন্ন নানান শাকসবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে কিন্তু সকাল থেকে এইসব বাজারে কিন্তু প্রবেশ করা অনেকটাই কঠিন। আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামে যে উৎপাদিত কৃষি পণ্য, এটার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং এখানে কীটনাশক এবং কেমিক্যাল তেমনটি ব্যবহার হয় না বলে এগুলোর চাহিদা কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাইরে অনেক বেশি। তবে সময়ের তুলনায় কিন্তু এইসবের দাম অনেকটা বেড়েছে এবং এই কারণেই মূলত কিছুটা দাম একদম মাঠ পর্যায়ে যারা আছে তাদের নাগালের বাইরেই বলা যেতে পারে। এখানে যে শাকসবজিগুলো আগে, যেমন আপনাকে যদি বলি, আমি এখানে মিষ্টি কুমড়োর যে শাক, সেটা কিন্তু আগে 20 টাকা পাওয়া যেত, তার দাম এখন 50 টাকা হয়ে গেছে। যে বাঁশকুড়ুল, যে কচি বাঁশ পার্বত্য চট্টগ্রামের মানুষ বিশেষ পন্থায় খেয়ে থাকে, সে বাঁশ কিন্তু আগে পার কেজি 30 থেকে 35 টাকা পেত, সেটি কিন্তু এখন 100 থেকে 120 টাকা দাম এখানে কিন্তু হয়েছে। পার মিষ্টি কুমড়োর দাম আগের চেয়ে কিন্তু দ্বিগুণ বেড়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে দাম কিন্তু অনেকটা বেড়েছে। তবে এটাও ঠিক, জুমে অব্যাহত আগুন দেওয়া জুম চাষের নামে যেভাবে প্রাকৃতিক বনাঞ্চল ক্ষতি করা হচ্ছে, সেই তুলনায় কিন্তু চাষবাস কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে এবং এই কারণে মূলত দামের উপর কিছুটা প্রভাব পড়েছে বলে স্থানীয়রা আমাদেরকে বলছেন। প্রতি বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই পুরো সময় কিন্তু কেনা বেচায় কিন্তু ক্রেতা বিক্রেতারা ব্যস্ত থাকেন। এমনকি আমি এখন যেই সময়টাই তথ্য দিচ্ছি, এটি মূলত বাজার একদম শেষ সময়, এখন কেনাকাটা অনেকটাই শেষ হয়ে গেছে বলা যেতে পারে। এভাবে কিন্তু চলতে থাকে আর দুপুর 2টা পর্যন্ত এই হাট বাজার গুলো কেনা বেচা হয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে জুমে যারা বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করে তাদেরকে জুমিয়া বলা হয়। জুমিয়ারা কিন্তু আগের দিন বিকেল বা দুপুর নাগাদ শাকসবজি গুলো কেটে কুটে প্রস্তুত করে রাখেন এবং বৃহস্পতিবার ভোরে জেলার বিভিন্ন জায়গা থেকে তাদের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে কিন্তু এখানে আসে। আরেকটু তথ্য জানিয়ে রাখি আপনাদের যে এখন মৌসুমী মাস, এখন কিন্তু পাহাড়ে যে বিভিন্ন ফল ফলাদি উৎপাদন হয়ে থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু, লেবু, এই রকম কিন্তু নানান ফল ফলাদি নিয়েও কিন্তু জুমিয়ারা এই হাট বাজারে এসে থাকেন। এটি অনেকটা আসলে পাহাড়ি বাঙালি মিলন মেলা হয়ে থাকে। এই জায়গায় পাহাড়ি
বিক্রেতার সংখ্যা বেশি হয়ে থাকে এবং বাঙালি ক্রেতার সংখ্যা বেশি তুলনামূলক কম হয়ে থাকে। এবং এই বাজার ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রেতারা কিন্তু ছুটে আসেন এবং এখানকার চাহিদা পূর্ণ করে কিন্তু এই ফল ফলারে কিন্তু বাইরে মানে দিয়ে থাকে। আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিশেষ প্রজাতির একটি শাক, এই শাকটিকে মূলত ওরা সাবডাং বলে থাকে, যে সাবডাংটি মূলত তাদের নিজস্ব যে খাবার, যে সেদ্ধ ভর্তা, যে পাহাড়িদের জনপ্রিয় খাবার, সেই খাবারে কিন্তু ব্যবহার হয়ে থাকে। আপনারা জানেন যে বৈশাখে বিশেষ একটি পাজন রান্না হয়ে থাকে, সেই পাজনে যে অন্যতম একটি উপাদান ব্যবহার করা হয় তার নাম হচ্ছে তারা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই তারার চাহিদা কিন্তু সেই এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হয়ে থাকে। 28 থেকে 30 প্রজাতির সবজি দিয়ে যে বিশেষ পাজন রান্না করা হয়, সেই পাজনের কিন্তু অন্যতম উপকরণ হচ্ছে কিন্তু এই তারা। তো আসলে পার্বত্য চট্টগ্রামে যে রকম শাকসবজি উৎপাদন হয়ে থাকে, সেই উৎপাদনগুলো মানে এখানে যে জনগোষ্ঠীগুলো আছে, প্রান্তিক জনগোষ্ঠী, তারা নিজেদের জীবন ধারণের পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দাদের চাহিদা মিটিয়ে থাকে। আপনাদেরকে একটু তথ্য দিই যে রাঙামাটির বৃহত্তম যে সাজেক ইউনিয়ন, সাজেক পর্যটন কেন্দ্র, সেই সাজেক পর্যটন কেন্দ্রের পর্যটকদের জন্য মানে বিশাল একটি বাজার কিন্তু তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু অনেক বেশি উৎপাদিত কৃষি পণ্য সাজেকে পর্যটকদের জন্য গিয়ে থাকে। তবে সময়ের সাথে যে দাম বেড়ে সেটা নিয়ে কিছুটা হতাশা এই অঞ্চল মানুষের রয়েছে। তবে তারা বলছেন সমতলের তুলনায়, অন্যান্য তুলনায় এখানে এখনো পর্যন্ত মানে ফ্রেশ শাক সবজি সহ ফল ফলাদি কিন্তু এখন উৎপাদিত হচ্ছে, এখনো পাচ্ছে এবং এইভাবে কিন্তু তারা আশা করছেন যে এখানকার যে চাহিদা সেটি পূর্ণ হবে এই সতেজ শাকসবজি দিয়ে। আর জুটিকে এই ছিল আসলে খাগড়াছড়ির সাপ্তাহিক হাট বাজারের সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন সহকর্মী অপু দত্ত। কোরবানির সামনে রেখে ভিড় বাড়ছে পশুর হাটে। খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, হাটে কোরবানিযোগ্য পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হাট কতটা জমে উঠেছে? ধন্যবাদ জেসিকা। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, আসন্ন যে কুরবানি ঈদ, আসলে মুসলমানদের এটা যে একটা বড় ঈদ, এই ঈদকে ঘিরে কিন্তু আসলে জমজমাট হতে শুরু করেছে। কিন্তু আসলে ঈদের যে কুরবানি বাজার, আজকে যে আমি যে জায়গায় আছি সে জায়গায় হচ্ছে রাজনগর হাট, পঞ্চগড়ের মধ্যে যেটি সবচেয়ে বড় হাট। আজকে সকাল থেকে আমরা যদি দেখতেছি যে আসলে বিভিন্ন খামারিরা কিন্তু আসলে তাদের যে বড় বড় গরুগুলো, সেই গরুগুলো কিন্তু আসলে এই হাটে নিয়ে আসছে। সকাল থেকে দেখছি আসলে হাটের মধ্যে বিভিন্ন বড় সাইজের গরু, যে গরুগুলো বর্তমানে এই আজকে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে এবং যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আসলে সর্বোচ্চ যে দামের গরুটি সেটি এখানে 3.5 থেকে 4 লক্ষ টাকা দামের গরু রয়েছে। আপনি ক্রেতার কথা বলছিলেন, ক্রেতারা আসলে বলছিলেন যে গত বছরের তুলনায় কিন্তু আসলে এবারে গরুর দাম কিছুটা বেশি। গত বছর যেটি 85,000 টাকা পেয়েছে সেটা এখন কিন্তু আসলে 10,000 বেড়ে বা 15,000 বেড়ে প্রায় 95 থেকে 1 লাখ টাকা করে হয়েছে বলে এমন জানিয়েছে। কিন্তু এদিকে আবার খামারিরা বলছে যে উৎপাদন খরচ যে হিসাবে বেড়েছে সেই হিসাবে আসলে গরুর দাম কিন্তু তেমন পাচ্ছে না। এদিকে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকার এসেছে, ব্যাপারীরা এসেছে, তারা কিন্তু আসলে এই হাটে আসেন কারণ হচ্ছে যে এই হাটে তারা মুনাফা বেশি পান, যেই কারণে কিন্তু আসলে তারা এই হাটটিকে কিন্তু আসলে বেছে নিয়েছে। বিশেষ করে পঞ্চগড় জেলায় যে 14টি হাট সরকারিভাবে বসেছে, সেই 14টি হাটে কিন্তু আসলে ব্যাপারীরা কুষ্টিয়া, রাজশাহী, ভেড়ামারা থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারীরা এখানে এসেছে। তারা বলছে যে আসলে এখানকার গরু কেনার পরে তাদের যে লভ্যাংশ থাকে বেশি, যেই কারণে তারা কিন্তু আসলে অন্যান্য হাটের তুলনায় কিন্তু আসলে এই হাটটিকে বা এই পঞ্চগড় জেলার যে হাটটি সেই হাটে কিন্তু তারা বেশি কেনাবেচা করে। আমরা কথা বলবো এখানকার হাট ইজারাদার আনোয়ার সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাই যে আপনার হাটে ব্যবস্থাপনা কি রকম?
বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় পৌরসভাধীন রাজনগর হাটের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হাটের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, বরাবরের ন্যায় এখানে আমাদের এই রাজনগর হাটের একটা সুনাম রয়েছে সব দিক দিয়ে, আপনার নিরাপত্তার দিক দিয়ে, এবং যারা বাহির থেকে যারা গরু কেনাবেচা করতে আসেন তাদেরও একটা নিরাপত্তা রয়েছে। আমাদের নিজস্ব আমাদের বাহিনী রয়েছে, প্লাস পৌরসভা আপনার থানা থেকেও আমাদের প্রশাসন থেকেও আমাদের যথেষ্ট হেল্প করা হয় আমাদের এই হাটে। আর বিশেষ করে এখানে গরু পর্যাপ্ত পরিমাণে গরু আমাদের আমদানি হয়েছে, ক্রেতা বিক্রেতাও সমাগম ঘটেছে। তবে গরুর দাম একটু বেশি স্বাভাবিক, এটা গতবারের চেয়ে একটু বেশি এবার গরুর দাম, কারণ যে খামারিরা সাধারণত যেই গরু লালন পালন করে থাকেন তাদের খামারের দাম বেশি, খাবারের দাম বেশির কারণে গরুর একটু আপনার একটু দাম বেশি। ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এবছর কিন্তু আসলে কুরবানির জন্য প্রায় 160 1,60,000 গরু প্রস্তুত রয়েছে। এর বাইরেও কিন্তু আসলে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ গরু কিন্তু প্রস্তুত রয়েছে। 1,60,000 গরু কিন্তু আসলে কুরবানির জন্য প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি যে ছাগলের কথা বলি, সেটি প্রায় 45,000 ছাগলের প্রয়োজন এই জেলার জন্য, যেখানে কিন্তু প্রায় 80,000-এর মতো ছাগল কিন্তু আসলে প্রস্তুত রয়েছে। যেই কারণে আসলে যারা ক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে এবারে দাম বেশি, আর যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে আসলে এখানে উৎপাদন খরচ বেশি থেকে সবকিছু বেশি, যেই কারণে কিন্তু আসলে দামটা অনেক বেশি। তবে এই বাজার মনিটরিং, অর্থাৎ দূর থেকে যারা এসেছে তারা বলছে যে আসলে এখানে যদি প্রশাসনের নিয়মিত মনিটরিং থাকে, অর্থাৎ তাদের জন্য নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থেকে এবং প্রশাসনের ব্যবস্থা ঠিক থাকে, তাহলে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য আরো ভালো হবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। জেসিকা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানির হাটের বাজারের বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। কোরবানির আগে জমে উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের মশলার বাজার। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, কেমন দেখছেন মশলার বাজার? দরদাম কেমন, আর কে বেচা কেনা কেমন চলছে? জি জেসিকা, আপনি যেমনটা বলছেন, আসলে যে সামনে পবিত্র কোরবান, সেই কোরবানকে কেন্দ্র করে খাতুনগঞ্জে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্য আসলে বেচা বিক্রি বেড়েছে। তবে এরই মাঝে আসলে এগুলোর দাম বাড়ছে দিকে, কারণ খাতুনগঞ্জে যেসব মশলা আসলে কোরবানের 1 মাস আগে যে দাম ছিল সেটি কোরবান আস্তে আস্তে আরো দাম বাড়ছে। আমরা যেটি দেখেছি, খাতুনগঞ্জে প্রতি কেজি যতটুকু মশলা রয়েছে সবগুলো মশলার প্রতি কেজি আসলে মান ভেদে প্রায় 1100 থেকে 1200 টাকা পর্যন্ত বেড়েছে। আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা থেকে শুরু করে যতগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে সবগুলো মশলা জাতীয় পণ্যের দাম বাড়তির দিকে। আমরা একটি বিষয় জেনেছি, গতকালকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে খাতুনগঞ্জে মশলা জাতীয় বাজারে অভিযান চালানো হয়েছিল। অভিযানে যেটি তারা দেখেছেন, এখানে আসলে এলাচ প্রতি কেজি 1500 টাকা পর্যন্ত ক্রয় থাকলেও সেগুলো বিক্রি হচ্ছে মানভেদে প্রায় 5,000 টাকা পর্যন্ত। বড় ধরনের এখানে কারচুপি চলছে, কারণ এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন স্লিপের মাধ্যমে এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়াচ্ছে। এই কারণে খাতুনগঞ্জে পাইকারি বাজারে যেগুলোর দাম বাড়তি থাকার কারণে খুচরা বাজারে গিয়ে এগুলো কয়েক গুণ বেড়ে যায়। কারণ এখানে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকটের মাধ্যমে এসব মশলা জাতীয় পণ্যের দাম বাড়াচ্ছে। কারণ সামনে যেহেতু পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে এগুলো এই জিনিসপত্র ইয়াগুলোর মশলা জাতীয় পণ্যগুলোর দাম বিভিন্ন ভাবে বাড়ানোর চেষ্টা করছে। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর এসব পণ্য ডলার সংকট বা ব্যাংক এলসি করতে পারছে না, এসব অজুহাত দেখিয়ে মূলত এগুলোর দাম বাড়াচ্ছে। কিন্তু যারা সাধারণ ভোক্তারা রয়েছেন তারা বলছেন যে আসলে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে এসবের দাম বাড়াচ্ছে। কারণ এখানে জিরা সহ জিরা, এলাচ, দারচিনি, রং এসব মশলা জাতীয় পণ্যের পর্যাপ্ত থাকার পরেও দাম বাড়া নিয়ে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। কারণ এখানে এরা বিভিন্ন কারচুপির মাধ্যমে প্রতি কেজি মশলা আসলে মানভেদে 600 থেকে 700 টাকা পর্যন্ত বেশি রাখছে বলে এখানকার যারা ক্রেতারা রয়েছে তাদের অভিযোগ। আরেকটি বিষয় হচ্ছে যে এসবের বিষয়ে সামনে যদি পবিত্র কোরবানকে কেন্দ্র করে এসবের যে মশলা জাতীয় পণ্য এগুলোর জন্য আরো কঠোর মনিটরিং দরকার বলে মনে করছেন ভোক্তারা। কারণ কঠোর মনিটরিং করা না হলে কোরবান আস্তে আস্তে এগুলোর দাম আরো বাড়বে। এই ছিল মশলা জাতীয় পণ্য নিয়ে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, নাজিম জানাচ্ছিলেন মশলার বাজার দরের সবশেষ খবরাখবর।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। আহত শিক্ষার্থী সোয়ারিন রহমান প্রলয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আহত শিক্ষার্থীর অবস্থা এখন কেমন? এই ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, কি জানতে পেরেছেন আপনি? আহত যে শিক্ষার্থী যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই শিক্ষার্থী কিছুক্ষণ আগে কিন্তু চিকিৎসকরা রিলিজ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তিনি আর কিছুক্ষণ পরেই ছাড়পত্র নিয়ে বাড়িতে যাবেন। আমি যদি ঘটনার পিছনের কথা আপনাকে বলি, সেটি হলো যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সভাপতি সোহেল রানা এবং তার অনুসারীদের বিরুদ্ধে এই শিক্ষার্থীকে আটকে রেখে রাতভর নির্যাতন করার যে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। বিশেষ করে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে এবং গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন ওই শিক্ষার্থীকে দেখতে আসেন এবং এখানে সাংবাদিকদের তিনি বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন এবং শিক্ষার্থীর মাধ্যমে যেটি জানতে পেরেছেন সেটি হলো ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যারা এই ঘটনায় সম্পৃক্ত তাদের অধিকাংশই কিন্তু বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছিল এবং বহিরাগত এই শিক্ষার্থীরাই মূলত এই ঘটনার সঙ্গে জড়িত। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে বহিরাগতরা কিভাবে এই হলে অবস্থান করছেন, সেখানে কিন্তু তিনি তার যে ব্যর্থতার কথা বলেছেন উপাচার্য, তিনি বলেছেন এটা আমার ব্যর্থতা, এটি আমাকে জিজ্ঞেস না করে যারা রাজনীতিবিদ আছেন তাদের কাছে তিনি এই প্রশ্নটি করার জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। এখানে আপনি যেটি বলছিলেন যে আসলে অভিযোগের যে বিষয়টি শিক্ষার্থী মৌখিকভাবে কর্তৃপক্ষকে বিষয় করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে এই ঘটনার তদন্ত কমিটি গঠন করা হবে এবং এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে এর শুধু এই ঘটনা নয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ছাত্রলীগের নির্যাতন সহ নানা রকম যে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার যে খবর সেটি কিন্তু আসছে এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে সাধারণ যে শিক্ষার্থী এবং কর্মী আছে ছাত্রলীগের তারা বলছেন। সব মিলিয়ে শিক্ষার্থীর বর্তমান সংখ্যা মুক্ত আছে, তবে শিক্ষার্থী এবং তার অভিভাবকরা তারা বলছেন যে নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কিত, অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা ইতোমধ্যেই ওই শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পরিবারকে হুমকি দিয়েছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা করা হয় বা কোনো অভিযোগ দেওয়া হয় সেক্ষেত্রে সেখানে লেখাপড়া করতে পারবে না, এমন হুমকি দেওয়া হয়েছে এবং এই বিষয়টিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তার শিক্ষার্থী এবং তার স্বজনরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু কঠোরভাবেই বলেছেন যে যারা এই ঘটনায় জড়িত তাদের কঠোর যে আইনি কঠোর যে পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে এবং নির্বিঘ্নে শিক্ষার্থী তাদের লেখাপড়া শেষ করতে পারবে সেই নিশ্চয়তা তাদের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ যশোর থেকে যুক্ত হওয়ার জন্য। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক ছাত্রলীগ কর্মী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়েছে না কিনা? আর পরিবারের কোনো সদস্যদের সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, কি বলছেন তারা? হ্যাঁ জেসিকা, আপনাকে জানিয়ে রাখি, গতকাল 5 জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর ঠিক শেষ মুহূর্তে যখন আনাস প্রতীকের যে প্রার্থী রয়েছেন তার বিজয়ী খবর পাওয়ার পরে তার যে সমর্থকরা শহরের কলেজপাড়া একটি আনন্দ মিছিল বের করে, এই আনন্দ মিছিলটি বের করে কলেজপাড়া এলাকা থেকে যাওয়ার পরই কিন্তু তাদেরকে লক্ষ্য করে যে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের যে একজন কর্মী রয়েছেন আয়াস রহমান এজাজ, তার মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে তাকে তার সহপাঠী এবং আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তার অবস্থা অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে তার ঢাকা মেডিকেলে সে মৃত্যুবরণ করে। তো আমি যদি সার্বিক বিষয় যদি বলি, গতকাল যে আনন্দ মিছিল বের হওয়ার পরে যে তারা যে আমি যে স্থানটিতে আছি শহরের কলেজপাড়া এলাকায়, ঠিক আমার পিছনের দিক থেকে এই স্থানটি দিয়ে কিন্তু তারা আনন্দ মিছিলটি বের করে নিয়ে আসতেছিল। এই আনন্দ মিছিলটি বের হওয়ার পরে তাদের উপরে হামলা করে যে প্রতিপক্ষের যে লোকজন। তো একটি ভিডিও কিন্তু আমাদের কাছে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভাইরাল হয়েছে যে তাকে গুলি করেছে যে এজাজকে, সে হচ্ছে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়। তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে সে এই রাস্তা দিয়ে সড়ক দিয়ে সে পালিয়ে যায়। পরপর সেখানকার যে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন যে কলেজপাড়া এলাকা যে ছাত্রলীগের কর্মী বাংলা সরকারি কলেজে যে উদ্ভিদ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াস রহমান এজাজ, তার মাথায় গুলি করার পর স্থানীয় লোকজনের সময় অনেক লোকজন জড়ো হয়, কিন্তু যারা তাদের উপর হামলা করেছে তারা কিন্তু ততক্ষণে সেখান থেকে ত্যাগ করেন। তবে যে এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়ের সাথে ছাত্রলীগের যে কর্মী যে নিহত মারা গেছেন এজাজের পূর্ব বিরোধ ছিল। বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে নাকি কথা কাটি হয়, এরপর থেকে এই ঘটনা ঘটে। তো নিহতের যে পরিবারের যে মামাতো ভাই রয়েছেন জুনায়েদ, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাচনে গুড়া প্রার্থীর যে সমর্থক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি জালালউদ্দিন খোকার অনুসারী ছিলেন হাসান আল ফারাবি জয়। বিজয় মিছিল চলাকালীন তার নেতৃত্বে নাকি এই হামলা চালানো হয়েছে। তবে ঘটনার পরই কিন্তু পুরো এলাকায় পুলিশের একটি নিরাপত্তা রয়েছে, পুলিশের বিভিন্ন টিম কিন্তু কাজ করছে এখানে। এছাড়া কিছুক্ষণ আগে যে ঘটনাস্থলে সিআইডি পুলিশের একটি টিম এখানে এসেছিলেন, এখানে এসে কিন্তু তারা ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং তারা বিভিন্ন তথ্য নিচ্ছেন। তো এই ঘটনায় যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন আসলাম হোসেন, তিনি আমাকে জানাচ্ছেন এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, কেউ অভিযোগ দেয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্ত করার পরেই তার দাফন হবে। তো তারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সবাইকে তারা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। জেসিকা, এ ছিল আমার কাছে সর্বশেষ। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, নির্বাচন ফলাফল পরবর্তী আনন্দ মিছিলে যোগ দিতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ছাত্রলীগের এক কর্মী, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।